সুরেশ এবং রমার নতুন বিয়ে হয়েছে। তাদের বিবাহিত জীবনের বয়স মাত্র 7 দিন। তাই রমন একটা আহ্লাদে সুরেই আজকে সকালবেলা সুরেশকে বলছিল, কি গো, আমাকে নিয়ে হানুমনে যাবে না? সব স্বামী স্ত্রীরাই তো বিয়ের পরে হানুমনে নিয়ে যায়। মনে হয় না অফিস থেকে ছুটি পাবো, তবু আমি চেষ্টা করে দেখব। তা কোথায় যেতে চাও? দীঘাতে? ওইসব দীঘি দীঘা বন্ধু বান্ধবের সাথেই ঘুরে শেষ করে ফেলেছি। আমার শাশুড়ি মার মুখে শুনেছি তোমাদের গ্রামের বাড়িটা নাকি অনেক পুরনো আর অনেক সুন্দর। চলো, 1 সপ্তাহ আমরা সেই বাড়িতে কাটিয়ে আসি। অনেকদিন তো হলো গ্রাম দেখা হয় না। শহরের জীবন একদম নাতিশ্বাস হয়ে উঠেছে, আমি আর পারছি না। আরে, তোমার মাথা খারাপ নাকি? সর্বশেষ গ্রামে গিয়েছিলাম যখন আমার বয়স 11 বছর। এরপর আর সেই বাড়িতে ফেরা হয়নি। এখন সেই বাড়িতে সাপের আড্ডাখানা। গেলে তোমাকে আজ তো খেয়ে ফেলবে। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি যখন বলেছি সেই বাড়িতে আমি যাব, তার মানে আমাকে সেই বাড়িতে নিয়ে যেতেই হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যখন এত করেই যেতে চাচ্ছ, আমি তোমাকে নিয়ে যাব। এখন চলো, ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আগামীকাল আবার অফিসে যেতে হবে। এরপর সুরেশ এবং রমা ঘুমিয়ে পড়ল। অদ্ভুত একটা স্বপ্ন দেখল তারা। যে স্বপ্নে তারা দেখতে পেল সিঁড়ি বেয়ে একটা মেয়ে উঠে যাচ্ছে। তার পরনে লাল পেড়ে সাদা শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কালো লম্বা চুল। মেয়েটি হঠাৎ করে তাকিয়ে রমাকে যেন কি একটা বলতে লাগলো, তুই ফিরে আয়, তোকে এখানে ফিরতেই হবে, হাতে সময় অনেক কম। এরপর রমা দেখতে পেল স্বপ্নে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। মেয়েটা দৌড়াচ্ছে আর তার পিছনে পিছনে রমাও দৌড়াচ্ছে। প্রচণ্ড ঝড়ের মধ্যেই রমার ঘুম ভেঙে গেল। সে যখন চোখ মেলল তখন সে দেখতে পেল সকাল তখন 9টা বাজে। সুরেশ এতক্ষণে নাস্তা করে অফিসে চলে গেছে। আজকেই সেই কাঙ্ক্ষিত দিন। সুরেশ এবং রমা মিলে তাদের গ্রামের বাড়ি কাশীপুর যাচ্ছে। তারা একটা ছোট্ট নদী পার হচ্ছিল। কেমন লাগছে আমাদের বাড়ির এই নদী? ভালো, বেশ ভালো। তা দাদা, কোথায় যাইবেন আপনারা? আমরা যাব কাশীপুর গ্রামের নরেন্দ্র নারায়ণের জমিদার বাড়িতে। জমিদার বাড়ির কথা শুনে প্রথমে মাঝি খানিকটা চুপ করে রইল। তারপর আস্তে আস্তে সুরেশকে জিজ্ঞেস করলো, ওই জমিদার বাড়িতে আপনাকে কাম কি? ওই জমিদার বাড়িটা ভালো না? কেন কেন? জমিদার বাড়ির আবার কি হয়েছে? এত কথা কইতে পারুম না দাদা। ওই জমিদার বাড়িতে রানীর অভিশাপ আছে। কেউ এখন ওই জমিদার বাড়ির দিকে পাও বাড়ায় না। আমি ওই জমিদার বাড়ির ছেলে, নগেন্দ্র নারায়ণ আমার দাদু। এতক্ষণ রমা চুপ করেছিল। হঠাৎ করেই সে সুরেশকে জিজ্ঞাসা করলো, তোমার দাদি কিভাবে মারা গিয়েছিল? এই প্রশ্নটা শুনে সুরেশ কিছুটা থমকে গেল, কারণ তার দাদি কিছুটা রহস্যজনকভাবে মারা গিয়েছিল। কি গমিয়া ভাই, চুপ করে আছেন যে? নাকি নিজের বংশের কলঙ্কের কথা কইতে বোরে শরম করতেছে? আপনার দাদির কাহিনী তো এই এলাকার সবাই জানে। আপনি যদি না কইতে পারেন তাহলে আমি কই। আপনি কিন্তু বেশি ভাট বকছেন, দয়া করে মুখটা বন্ধ করুন। কিন্তু আমি শুনতে চাই, আমি জানতে চাই পুরো ঘটনাটা আসলে কি। সুরেশ আর কোনো কথা বাড়ালো না। তখন মাঝি বলতে শুরু করলো, আপনার দাদির নাম ছিল রেনু, রেনুবালা দেবী। আপনার দাদির পুরো ঘটনা আমার দাদির মুখ থেকে শুনেছিলাম। রাজা নাগেন্দ্র নারায়ণ যখন আপনার দাদিকে বিয়ে করেছিল তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। আর এদিকে নাগেন্দ্র নারায়ণ জমিদারের বয়স ছিল 50-এর ওপরে। এত সুন্দর দেখতে মেয়ে পুরো গ্রামের মধ্যেটি আর দ্বিতীয়টি ছিল না। রূপের ছটায় জমিদার বাড়িটা আলোকিত হয়ে থাকতো। কিন্তু নাগেন্দ্র নারায়ণ ছিল নারী আর মদের নেশা। সে সারাক্ষণ বাইজিপাড়ায় পড়ে থাকতো। আর স্বামী যদি মহাব্বত না করে তাহলে কোনো নারী কি আর ঘরে থাকে? এরপর ওই জমিদার বাড়িতে একজন চিত্রকর আসে পাঞ্জাব থেকে। লোকটার বয়স ছিল 20 থেকে 25-এর কিছুটা বেশি। দেখতে ছিল একদম যুবা পুরুষের মতো। রমা, এই প্রসঙ্গটা এখন থাক, আমার আর গল্প শুনতে ভালো লাগছে না। দয়া করে এবার থামুন। সত্যি কখনো লুকানো যায় না দাদা। যেটা কপালে আছে সেটাই হইছে। আয়না ঘরের অভিশাপ থেকে আপনি আর কোনো দিন এই জীবনে মুক্তি পাইবেন না। সুরেশ, আমি পুরো ঘটনা শুনতে চাই।
আয়না ঘরটা কি? আবার মাঝির ভাই কি? এইবার সুরেশ রমার উপর প্রচণ্ড রেগে গেল, তার সাথে প্রচণ্ড দুর্ব্যবহারও করল। মাঝির সামনে এমন আচরণ দেখে রমা অবাক হয়ে গেল। তারা যখন জমিদার বাড়ির দিকে পৌঁছালো তখন প্রায় 5টা বেজে গেছে। চারিদিকে একটা অদ্ভুত শুনশান নীরবতা। রমেশ এই ভগ্ন বাড়িটা দেখে তার মন খারাপ হয়ে গেল। চারিদিকে সাপখোপের আড্ডা দেখে মনে হচ্ছিল যেন যে কোনো সময় বাড়িটা ধসে পড়বে। এদিকে রমারও প্রচণ্ড মন খারাপ ছিল। সুরেশের কাছ থেকে এমন দুর্ব্যবহার সে কোনোভাবেই আশা করেনি। কি ব্যাপার, এখনো মুখ ভার করে বসে আছো? কত শখ করে বাড়িতে বেড়াতে এলে, অথচ তোমার মুখে কোনো হাসি নেই। দয়া করে আমাকে বিরক্ত করো না, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমাকে পুরো কাহিনীটাই শোনাবো, কিন্তু আমাকে যে কথা দিতে হবে এই ঘটনা তুমি আর অন্য কাউকে বলবে না। সুরেশের কথায় রমা রাজি হলো। তারপর রমেশ তার পরিবারের এই কলঙ্কজনক অধ্যায়টা বলতে শুরু করলো। আমার দাদির বয়স অনেক কম ছিল। পাঞ্জাবি চিত্রকর যখন এই বাড়িতে আসলো, তার সাথে দাদির একটা অবৈধ সম্পর্ক স্থাপন হয়, আর তখনই তিনি গর্ভবতী হয়ে পড়েন। দাদি যখন দ্বিতীয়বার গর্ভবতী হন তখন আমার বাবার বয়স মাত্র 5 বছর। আমার ঠাকুরদা তখনও জানতেন না যে এই সন্তানের বাবা তিনি নন। তিনি যখন জানতে পারলেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তিনি প্রচণ্ড খুশি হয়েছিলেন। কিন্তু 7 মাসের মাথায় তিনি জানতে পারেন এই সন্তানের বাবা চিত্রকর ছিল। এরপর তিনি দাদিকে শাস্তি দেওয়ার জন্য আয়নাঘরে বন্দি করে রাখেন। আমি তোমাকে আয়নাঘর দেখাবো, তাহলে বন্দি থাকা অবস্থাতেই আমার দাদি মারা যান। সত্যি কথা বলতে আমার দাদিকে সব ধরনের খাবার দাবার, পানি সব দেওয়াই বন্ধ করে দেওয়া হয়েছিল। তীব্র কষ্টে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এর কয়েক বছর পর আমার দাদাও মারাত্মকভাবে মৃত্যুবরণ করেন। দাদি মারা যাওয়ার কিছুদিন পরেই তাকে কুকুরে কামড়ায়। মারা যাওয়ার সময় তিনি পানি খেতে পারতেন না, কোনো ধরনের খাবার গ্রহণ করতে পারতেন না, সারাক্ষণ উলঙ্গ হয়ে থাকতেন। গ্রামের মানুষেরা বলে দাদির অভিশাপে নাকি তার এমন মৃত্যু হয়েছে। চলো, তোমাকে আমাদের বাড়ি সেই আয়নাঘরটা দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের আয়নাঘর। আয়নাঘরে ঢুকেই রমা কেমন যেন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ঘরটা বেশ বড়, চারিদিকেই আয়না লাগানো। চলো এখন যাওয়া যাক। আমি আর কিছুক্ষণ থাকতে চাই। এখন আর আমাদের এখানে থাকা উচিত হবে না। কিছুক্ষণ পর আমার জেঠা তোমার আর আমার জন্য খাবার নিয়ে আসবে। ওই তো জ্যাঠা চলে এসেছে। কি ব্যাপার শহরের মানুষ, তোমরা হঠাৎ করে এই ভগ্ন বাড়িতে বেড়াতে এসেছো? এই বিপিন, তোর বৌদিকে প্রণাম কর। বিপিন তার বাবার কথা মতো রমার পায়ে হাত রাখল, কিন্তু বিপিনের এই স্পর্শ রমার একদম ভালো লাগলো না। তাছাড়া তাকানোর ব্যাপারটাও কেমন যেন অস্বাভাবিক ছিল। অনেকদিন গ্রামের বাড়িতে আসা হয় না, তাছাড়া ভেবেছি গ্রামের জমি জমারও কিছুটা খোঁজ নিব। কিসের জমি জমা? দেখো সুরেশ, আমি তোমাকে স্পষ্ট করেই বলে দিচ্ছি, বেড়াতে এসেছো ভালো কথা, কিন্তু ওসব জমি জমার ব্যাপারে তুমি একদম নাক গলাবে না বলে দিচ্ছি। এগুলো তোমার ঠাকুরদা সব কিছুই আমার নামে লিখে দিয়েছে, আর যেগুলো তোমার বাবার নামে লেখা ছিল তোমার বাবাও সেগুলো বিক্রি করে শহরে চলে গিয়েছে। কি বলছেন কি জ্যাঠামশাই? এতগুলো জমি আপনার নামে ঠাকুরদা লিখে দিয়েছে? আচ্ছা ঠিক আছে, আগামীকাল আপনি আমাকে জমির দলিলগুলো দেখাবেন। এসব দলিল টলিল আমার এখানে চলে না। আমার জমি আমারই থাকবে। তোমরা দুদিনের অতিথি, এখানে এসছো, বেড়াও, থেকে চলে যাও। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? তুমি যদি মনে করো তাই, তাহলে তাই। আমিও চাই না এইসব ব্যাপারে নিজেকে তুমি জড়াও। এরপর জ্যাঠামশাই সেখান থেকে চলে গেলেন। সুরেশের মন সামান্য খারাপই হলো। সামান্য জমি জমার জন্য তার আপন জ্যাঠা তার সাথে এমন ব্যবহার করতে পারে, এমনটি সে কল্পনাও করতে পারেনি। জ্যাঠামশাই চলে যাওয়ার পরে সেই বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকলো। চারিদিক ছিল তীব্র অন্ধকার। সুরেশ এবং রমা যখন ছাদের উপর বসেছিল, হঠাৎ করে তারা দেখতে পেল আয়নাঘর থেকে অদ্ভুত কিছু একটা শব্দ আসছে।
শব্দটি ছিল কাচের চুরির শব্দ। তুমি তুমি কি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। আমি জানি তিনি কে। তিনি তোমার ঠাকুরমা। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি তোমাকে একটা ঘটনা বলতে চাই। যেদিন আমরা এই বাড়িতে আসলাম তার আগের দিন রাতের বেলা আমি স্বপ্নে একটা সিঁড়ি দেখেছিলাম, চারিদিকে মানিলতা ছড়ানো। সেই সিঁড়ি বেয়ে একজন ভদ্রমহিলা উঠে যাচ্ছিলেন। আমি নিশ্চিত সেই ভদ্রমহিলা তোমার ঠাকুরমা। দয়া করে এখন শুতে চলো। সারাদিন জার্নি করে তোমার মাথা খারাপ হয়ে গেছে। দেখো সুরেশ, আমি তোমাকে একটা কথা স্পষ্ট বলতে চাই। আমার মনে হয় এই বাড়িতে আসা আমাদের পূর্ব নির্ধারিত, অর্থাৎ আমাদের এই বাড়িতে কেউ এনেছে। এইবার সুরেশ রমার উপর প্রচণ্ড বিরক্ত হলো। তারা ঘুমোতে গেল। সুরেশের ঘুমানোর পর রমা চলে গেল সেই আয়নাঘরের দিকে। রমা স্পষ্ট বুঝতে পারছিল তাকে কে যেন দূর থেকে দেখছে। রমাও তাকে জিজ্ঞেস করল, আমার প্রণাম নেবেন ঠাকুমা। আমি জানি আপনি আমার আশেপাশেই আছেন। আর ঠিক তখনই সেখান থেকে চুরির শব্দটা স্পষ্ট শোনা গেল। আর ঠিক তখন সেখান থেকে একজন 15 বছর বয়সী কিশোরীর গলা শোনা গেল। কেন এখানে মরতে এসেছিস? যার মতো আর কোনো জায়গা পেলি না, শেষে কিনা এই জমিদার বাড়িতেই আসতে হলো। কোনো এক অদ্ভুত কারণে রমা একটুও ভয় পেল না। এসে তো ভালোই হলো ঠাকুমা, তোমার সাথে দেখা হয়ে গেল। তোরা এখান থেকে চলে যা। এখানে থাকাটা তোদের জন্য নিরাপদ নয়। আমার বড় ছেলেটা একটা কুলাঙ্গার। জমির জন্য দেখবি তোদেরকে মেরে ফেলবে। কি বলছো কি তুমি ঠাকুরমা? হয়তো জানি আমাকে তোর সাথে মিথ্যা কথা বলছিস, যা সত্যি আমি তোকে তাই বললাম। তোরা এখানে এসেছিস দেখে মনে মনে ও প্রচন্ড রেগে গেছে। তা তুই নাকুর কোথায়? একা একা এখানে বসে আছিস যে? সে এখন নাক ডেকে ঘুমাচ্ছে। কি রে, এখন কি ঘুমানোর সময়? এখন হচ্ছে রাত জেগে গল্প করার সময়। তুমিও তো তোমার প্রেমিকের সাথে কম গল্প করেনি ঠাকুমা। গল্প আর করতে পারলাম কই? সে ভালোবাসার জন্যই তো আমাকে মেরে ফেলা হলো। যাক সে কথা, এখন তুই ঘুমাতে যা। ঠাকুমার সাথে কথা বলে রমা রাতের বেলায় ঘুমোতে গেল। এদিকে তাদের পেছনে একটা ভয়ঙ্কর চক্রান্ত চলছিল। জ্যাঠামশাই বাড়িতে বসে বসে কথা বলছিল। ইরে পল্টু, কি বুঝলি? আমার তো মনে হচ্ছে ওসব জমি জমার ব্যাপারে এসেছে। আসুক বাবা, কোনো সমস্যা নেই। একেবারে লাশ পুঁতে দেব, কেউ জানতেও পারবে না এখানে কে এসেছিল। এই জমি আমি বুক দিয়ে আগলে রেখেছি। কোনো অবস্থাতেই এই জমি আমি হাতছাড়া করব না। আগামীকালই দুটোকে শেষ করে দিবি। তাহলে আগামীকাল এই দুটোকে ধরে নিয়ে আসি, জবাই করে নদীতে ভাসিয়ে দেব। কত বড় সাহস, আমাদের সম্পদ দখল নিতে চায়। পরের দিন সকালবেলা দীপেনেরও খাবার নিয়ে আর এসেই সুরেশকে বলল আজকে রাতের বেলা তাদের বাড়িতে যেন নিমন্ত্রণে যায়। সন্ধ্যাবেলা বিপিন তাদেরকে নিতে এলো। রমার বুকে কেমন যেন ব্যাপারটা খচখচ করছিল। মাঝ রাস্তায় হঠাৎ করে বিপিন বলে উঠল, দাদা আর বৌদি, তোমাদেরকে আমাদের সাথে একটা জায়গায় যেতে হবে। এই না বললি নেমন্তণ খেতে নিয়ে যাবি, তা এখন আবার কোথায় যেতে হবে? এখন আর কোথাও যাওয়ার দরকার নেই। আরে চলোই না, গেলেই দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আরে ঠাকুরপো যখন এত করে আমাদেরকে নিয়ে যেতে চাইছিল, গিয়ে দেখে আসি না ঘটনা কি। এরপর তারা তিনজন মিলে একটা খালি নৌকায় এসে উপস্থিত হলো আর দেখতে পেল সেখানে দাঁড়িয়েছে স্বয়ং জ্যাঠামশাই। নাও বাবা, আমার দায়িত্ব এখন শেষ, বাকিটা তোমার কাজ। কি ব্যাপার জ্যাঠামশাই, এসব কি হচ্ছে? তোকে জমির দলিল দেখানোর জন্য নিয়ে এসেছি হতচ্ছাড়া। এই কথা বলে জ্যাঠামশাই অদ্ভুতভাবে হাসতে লাগলো। রমা পুরো ব্যাপারটা বুঝতে পারল তারা একটা চরম বিপদের মধ্যে পড়েছে। আর ঠিক এমন সময় প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হলো। বাতাসের কারণে যেন দাঁড়ানো যাচ্ছিল না। চারপাশ থেকে শো শো শব্দ আসছিল আর দূর থেকে ভেসে আসছিল
কান্নার আওয়াজ। এই রে বিপিন, ঝড় উঠেছে রে, আমাদেরকে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, দ্রুত কর। এই নাও রামদা, এগুলোকে জবাই করে আমরা পানিতে ভাসিয়ে দেব। জ্যাঠামশাই তার উপর রামদা নিয়ে আক্রমণ করল, আর তাকে বাঁচানোর জন্য রমা সুরেশের সামনে গিয়ে দাঁড়ালো। ছেড়ে দাও ওকে, তোমাদের পায়ে পড়ি, আমরা কথা দিচ্ছি আর কখনো এই গ্রামে আসবো না। আমাদের জমি সম্পত্তি কোনো কিছুরই দরকার নেই। এমন সময় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। চারিদিকে অদ্ভুত আলো দেখা গেল, স্পষ্ট শোনা গেল ঠাকুমার গলা। ছি 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 ছি, তুই আমার ছেলে হয়ে এত নিচে নামতে পারলি? তুই হয়েছিস একদম তোর বাপের মতো, অত্যাচারী আর নির্দয়। আজকে তোর এমন একটা অবস্থা করবো যেটা তুই কখনো কল্পনা করতে পারবি না। কে 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 এখানে? কে কথা বলছে? দুর্গা 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 দুর্গা, রক্ষা করো আমাদের, আমাদের রক্ষা করো। আজকে আমার হাত থেকে তোদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। তোদেরকে আমি ঠাকুরের সামনে নরবলি দেব। কিরে, তোরা এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? এখনই পালিয়ে যা, বাকিটা আমি দেখে নিচ্ছি। এরপর সুরেশ আর রমা প্রাণ নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে গেল। আর এইদিকে পেছন পেছন শোনা যাচ্ছিল জ্যাঠামশাই আর বিপিনের ভয়ঙ্কর আর্তনাদ। কেউ যেন তাদের মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলছিল। হাড়গুড়গুলো ভাঙার স্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল। সেদিন কোনোভাবে সুরেশ এবং রমা প্রাণপণে বেঁচে ফিরেছিল কলকাতায়। এরপর প্রায় 15টি বছর কেটে গেছে। এখন তাদের দুটি কন্যা সন্তান। তারা আবার সেই গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। রমার দুটি কন্যা সন্তানের নাম ইতি এবং নীতি। সুরেশ আর রমা ইতি আর নীতিকে অনেক ভালোবাসে। এই বাড়িটিতে পৌঁছানোর পর তারা অনেক মজা করেছিল। যেদিকেই তাকায় সেদিকেই আয়না ঘর। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি কোথায় গেলে? কি রে পোড়ামুখী, তুই তো বুড়ো হয়ে গেলি। আমার কি আর সেই কপাল আছে গো, তোমার মতো 15 বছরের কিশোরী হয়ে থাকবো? তোর মেয়ে দুটো ভারী সুন্দর হয়েছে। তোমাকে দেখাতেই তো নিয়ে এলাম এখানে। সেদিন রাতে যদি তুমি আমাদের জীবন রক্ষা না করতে, তাহলে এই মেয়েটা হয়তো এই পৃথিবীতেই আসতো না। হয়েছে, তোরা ঢং করতে হবে না। তোর জ্যাঠা ঠিক তার বাপের মতোই ছিল, আর তাই তাকে মেরে ফেলেছি। আমি তোকে একটা গোপন কথা বলতে চাই রে। হ্যাঁ বলো। আমার সাথে ওই চিত্রকরের কোনো অবৈধ সম্পর্ক ছিল না। আমার গর্ভে যে সন্তান ছিল সেটা তোর দাদা মশাইয়েরই সন্তান। তিনি একটা বাইজির অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই বাইজিকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন, আর তাই আমাকে খুন করেন। আমার ফুলের মতো নিষ্পাপ ছিলাম। কি বলছো কি ঠাকুরমা? আমি গ্রামের মানুষকে সব খুলে বলবো। এত বড় মিথ্যা অপবাদ দিয়ে আমি তোমাকে আর থাকতে দেব না। তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, তাহলে আমার আত্মাটাও মুক্তি পেয়ে যায়। এই আয়না ঘরে গত 100 বছর ধরে আমি বন্দী হয়ে আছি। এরপর রমা অনেক বড় করে ঠাকুমার শ্রাদ্ধ সিদ্ধির ব্যবস্থা করল। গ্রামের মানুষজন জানতেই পারল ঠাকুমার আসলে কোনো দোষ ছিল না। মৃত্যুর 100 বছর পর তিনি মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেলেন।